নমস্কার। আজ অরিন্দম বিশ্বাস এনকে ডিজিটাল ছাড়া প্রবীর বাবুর আরেকটা চ্যানেলে বংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। আপনারা এনকে ডিজিটালকে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন, আপনারাই পারবেন আবার বংবাদকেও সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে। একমাত্র আপনারাই পারবেন, কারণ ইউ আর দ্য পাওয়ার হাউস and will help Probir Babu to gain more and more motivation with every passing day. আজ এই জায়গায় প্রবীর বাবু যেভাবে কাজ চালাচ্ছেন প্রশংসার দাবি রাখেন, ওনার টিম যেভাবে কাজ চালাচ্ছেন প্রশংসার দাবি রাখেন। আজকে যে শীর্ষক সেটা নিয়ে একটু আলোচনা করব। বর্তমান মুখ্যমন্ত্রীর রাজতন্ত্র কতটা সফল, বর্তমান মুখ্যমন্ত্রীর রাজতন্ত্র কতটা সফল। আমরা বাড়িতে কি আলোচনা করি বলুন তো? আমরা সবাই আলোচনা করি না? আপনার বাড়িতে বা দর্শক বন্ধুরা আপনারা তো আলোচনা করেন রাজনীতিতে একটু ভালো লোক আসা উচিত, সৎ লোক আসা উচিত, জ্ঞানগম্যী থাকা লোক আসা উচিত, একটু পড়াশুনো করা লোক থাকা উচিত। এগুলো করছেন কারণ রাজধর্ম এমন একটা জিনিস যেটা মানুষের জন্য করা। সেই জন্য রাজধর্ম পালন করতে কাদের লাগে? সৎ মানুষ, যে মানুষের একাগ্রতা আছে, যার চেতনার সবসময় উত্তরণ হয় এবং বাকি মানুষদের চেতনার যাতে উত্তরণ হয়, সেই জন্য লড়াই। সে শেখাবে, সে নীতির লড়াইটা রাজনীতিতে নিয়ে যাবে, সেটাই তো রাজনীতি। কিন্তু যখন রাজতন্ত্রটা সততায় পরিণত হয় তখন কিন্তু আমরা নিজেদের মধ্যে বলা বলি করি, কারা এলো, চোর এলো, ডাকাত এলো, চুরি করে, দুশ্চরিত্র এলো, একাধিক মহিলার সাথে তার সম্পর্ক, এই লোকগুলো কেন রাজনীতিতে আসছে না? কিন্তু আমরা বাড়িতে বসে যে রাজতন্ত্র পালন করা এত সহজ নয়। আজ রাজতন্ত্র পালন করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? সততায় পরিণত হচ্ছে, অর্থাৎ হুডউইঙ্কিং যেটা বলে, ডিসিভিং দ্য পিপল। এই প্রশ্নে আজকে যে শীর্ষক সেই আলোচনাটা করব এই আলোচনা। কিন্তু একটা কথা বলে রাখি, আপনারা সবাই আলোচনা করছি বাড়িতে বসে, অরিন্দম আলোচনা করছে বাড়িতে বসে বা অন্যান্যদের সাথে, কিন্তু একটা জায়গায় আমরা একজনকে ভুলে যাচ্ছি। 2400 বছর আগে ফিলসফার প্লেটো একটা কথা বলেছিল যে রাজনীতি যখন হয় তখন মানুষ ব্রেনকে, যারা নেতা তৈরি করবেন বা নেতাকে ভোট দেবেন, তারা ব্রেনের অত কমপ্লেক্সিটি বোঝেন না, কারণ ব্রেনটা খুব সিম্পলি তারা কাজ করতে চায়, খুব সুপারফিশিয়াল ওয়েতে ওপর করে একজনকে বাঁচেন। তার বক্তব্য হয়তো সুন্দর, তাকে দেখতে হয়তো সুন্দর, তাকে লোকে একটু পছন্দ করে কারণ তার কালো কারনামাগুলো কেউ জানেন না, তবুও মানুষ তাকে দেয়। কয়েকটা উদাহরণ, প্লেটো যেটা 2400 বছর আগে হয়েছে তার উদাহরণগুলো কয়েকটা দেওয়া যাক। দিল্লিতে একবার নির্বাচন হয়েছিল, লোকসভা নির্বাচন। মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, মানে a charismatic, a colossal figure in Indian economics. As a minister, উনি ওনার ক্ষমতা দেখিয়েছিলেন। He proved his mettle, he proved his point, he proved his courage and has made India a different country today. মার্কেট ওপেন করে নরসিমা রাওকে বুঝিয়ে, রিজার্ভ ব্যাংকে গভর্নর ছিলেন তখন পিভি নরসিমা রাও, ওনাকে নিয়ে আসেন অ্যাজ আ মিনিস্টার। লোকসভা নির্বাচনে
মনমোহন সিং হেরে যান। কার কাছে হারেন? এক নেতা ছিলেন বিজেপির বিজয় কুমার মালহোত্রা। মনমোহন সিং এর সাথে তার পড়াশুনো বা বিদ্যে ধারের কাছে উনি ছিলেন না, কিন্তু দিল্লিবাসী মনমোহন সিংকে হারিয়ে দিয়েছিলেন। মনমোহন সিং হেরে যাওয়ার পর একটাই কথা বলেছিলেন, আই অ্যাকসেপ্ট দ্য ডিফিট উইথ অল হিউমিলিটি and I give my respect back to the people. পেটোর কথাটা মিলছে। যদি সত্যিকারের দেখেন, ক্যালিবার, ক্যারিজমা মনমোহন সিং এর অনেক বেশি ছিল, এডুকেশন বেশি ছিল, পড়াশোনা বেশি ছিল, কিন্তু তাকে আমরা ছেটে ফেললাম। এইরকম বহু মানুষ আছে যারা ছাঁটাইতে চলে যান, যারা সত্যিকারে শিক্ষিত, যাদের রাজনীতিতে আসা, যারা রাজতন্ত্র একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন, তাদেরকে আমরা পছন্দ করি না। সে হয়তো লোগা, সে হয়তো বেশি কথা বলতে পারছেন না, আপনাদের কাছে মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিতে পারছেন না, কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিতে গেলে তো পড়াশোনাটা লাগে। এমন কিছু করতে পারবে না, সে জানছে আমি এই পড়াশোনার মধ্যে করতে পারবো না, তবুও সে মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারবে না। এরকম করে 1984-তে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন, হাওড়াতেও এরকম প্রিয়বাবু সব কোম্পানিগুলো খুলে দেবো, মানুষ মেনে নিয়েছিল। এবং আমার মনে পড়ছে না, খুব বড় একজন সিপিএম নেতাকে প্রিয়বাবু হারিয়ে দিলেন। আমার যতদূর মনে হয়, যদি আমি খুব ভুল না করি, সমর মুখার্জি একজন শ্রমিক নেতা ছিলেন। তো মানুষ বিশ্বাস করেছিল, কারণ ওই সুপারফিশিয়ালের ওপর মানুষ ভেসেছিল। আরে দারুণ কথা বলছেন। এই প্রিয়বাবু গণেশ ঘোষের মতো মানুষকেও হারিয়েছেন। আমি প্রিয়বাবুকে খাটো করছি না, প্রয়াত হয়েছেন, ভালো লিডার, সত্যিকার অস্বীকার করার নেই, ক্ষমতা ওনার ছিল, কিন্তু যাদের সাথে উনি লড়তে গেছেন মাঝে মাঝে এমন প্রতিশ্রুতি দিয়েছেন যেটা পালন করা সম্ভব হয়নি। পরের ভোটে প্রিয়বাবু হেরে গেছিলেন হাওড়া থেকে। রাজতন্ত্র পালন করাটা অত সহজ নয়, যার জন্য শিক্ষা দরকার। প্লেটো এই কথাটা বারবার 2400 বছর আগে বলে গেছিলেন। এই জন্যই আজকে রাজনীতিতে চোর ডাকাতরা ঢুকছে, দুশ্চরিত্র ঢুকছে, ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যারা ভালো মানুষ আছেন তারা অনেক সময় ছেড়ে দিচ্ছেন মাঝপথে, সেটা আমরা জহর সরকারকে দেখেছি। পণ্ডিত মানুষ, পড়াশুনো করা মানুষ, একটা মতের অমিল হলে উনি ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে, উনি আর চিন্তা করলেন না। আরেকটা মানুষকেও বলবো, যে কিন্তু বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলেন, তিনি হলেন অরুণব ঘোষ। কারণ ওনার পড়াশুনো ছিল, আইনজীবী, ভালো আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মতবিরোধ হচ্ছিল, উনি এমএলএ বিধায়ক পদটা ছেড়ে দিয়েছিলেন, পদত্যাগ করেছিলেন। এই জায়গাতেই রাজতন্ত্রের সব থেকে বড় প্রশ্নটা আসে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ক্রমাগত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, মাননীয়াকে আক্রমণ করেছিলেন যখন আরজি কর হয়েছিল। আরজি করে উনি গেছিলেন 7 দিনের মধ্যে। সত্যি কথা, একটা অত্যন্ত ম্যাকাবর ইনসিডেন্ট হয়েছিল, দুঃখজনক, বেদনার। একজন ডাক্তারি পোস্ট গ্রাজুয়েট পড়ুয়ার, তাকে যেভাবে ধর্ষণ হত্যা করা হয়েছিল, তা ভদ্র সমাজে মেনে নেওয়া যায় না। তা ভিক্টোরিয়ান এজে এগুলো হতো, ভারতবর্ষে হয়েছে, হাসাস, বানতলা হয়েছে, ধানতলা হয়েছে, উন্নাও হয়েছে। আমরা এখনো সেই জায়গায় মহিলাদের সম্মানটা করতে শিখিনি, নিজেদেরকে উত্তরণ করতে শিখিনি। আবার আমরা ধর্ষণকারীদের মালা বদল করি বা মালা পরাই। এখন আমি জানি না কি হয়েছিল, মালা বদল হয়েছিল না মালা, কারণ খারাপ কাজ করলে এই সময় একটা সরকারের একটা নতুন দেখছি প্যাটার্ন, কেন্দ্রীয় সরকারে বা তাদের যেখানে যেখানে তাদের দলের লোকেরা রাজ্য সামাল দিচ্ছেন, সেখানে মালা বদল হয়। আরজি করের কথাটায় আসি। আরজি করে নির্যাতিতা, ধর্ষিত হয়ে যখন খুন হয়েছিলেন, সেটা বেদনার ছিল। সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, খুব ঠিক করেছিলেন, একদম এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ একটা হাসপাতালে চাকরিরত অবস্থায় আমরা একজন মৃত্যু হলো, ধর্ষিতা হলো, তার জন্য রাস্তায় নামবো না তো কার জন্য নামবো? এবং অত্যাচারিত মানুষের ক্ষোভ, রাগ সেদিন প্রকাশ পেয়েছিল।
কিন্তু সেই আন্দোলনে ভালো দিকটা যেরকম ছিল সাধারণ মানুষের, ওখানে অনেক তোতলা পাতলা কাতলা রাজনৈতিক নেতা নেমেছিল, আর কিছু বুড়ো ভাম নেমেছিল। তারা চেয়েছিল কিছু করতে। ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নির্যাতিতার বাড়ি যান, 10 লক্ষ টাকা দেন, এবং এই 10 লক্ষ টাকা তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেট থেকে আসেনি, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোন থেকে গাছটা ঝেড়ে আসেনি। এইটা নিয়ম, যেটা কেন্দ্রীয় সরকারের যে নিয়ম করা আছে, এরকম ক্ষেত্রে 10 লক্ষ টাকা পরিবারকে দেওয়া হয়, এবং যদি কেউ চাকরি চায় চাকরি দেওয়া হয়। উনি ওনার রাজতন্ত্র সেদিন পালন করেছিলেন, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী ক্রমাগত আক্রমণ করেছেন, সেটা ব্যক্তিগত, যে উনি ওনাকে ঘুষ দিতে গেছিলেন, ওনাকে বোঝাতে চেষ্টা করছিলেন অ্যাপিজমেন্ট, যে কেসটাকে যাতে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু সিবিআই যা পেয়েছেন, কলকাতা পুলিশ তাই পেয়েছিল। নতুন করে কিছু নেই, সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো সিবিআই দিতে পারলো না। সিবিআই এখন কুম্ভকর্ণের ঘুমে আছে। নতুন সরকার আবার ফাইল খুলছে, এই ফাইল খোলা মানেই তো ভয় লাগে। ভারতবর্ষে একটা করে নতুন করে কমিশন হয় আরেকটা কমিশনকে চাপানোর জন্য, একটা করে ফাইল খোলা হয় একটা ফাইল বন্ধ করে দেওয়ার জন্য। তো সেটা খুলছে, কি আসে তার মধ্যে, প্রদীপিসির বর্মী বাক্সের মতন নতুন কি বেরোয় জানি না। তো কোন অমূল্য রতন পাওয়া যায়, কোন মানে তথ্য আসে, সেটা এখনো জানি না। এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজতন্ত্র পালন করে থাকেন সেদিন, সেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে ভিত্তি করে এবং সেটা আইনানুগ ব্যবস্থা নিয়ে। এরপরে আমাদের মুখ্যমন্ত্রী এখন প্র্যাকটিক্যালি, এই প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ রানিং আউট অফ আইডিয়াস। তারা এখন মুভিং হেয়ার, কিছু জানে না কি করতে হবে। দেয়ার ইজ নো এজেন্ডা। হিন্দু মুসলিম এজেন্ডা করে লাভ নেই, পেট ভরবে না। কারণ বাঙালি যারা হিন্দুরা আছেন, তারা কিন্তু এতটা মানে ইমোশনে ক্যারেড অ্যাওয়ে হবেন না, এত বেশি ইমোশনাল হবেন না। তারা নবজাগরণ যেখানে বাংলায় হয়েছে, যেখানে বারবার নেতাজিকে অপমান করা হচ্ছে, তারা সাধারণ হিন্দু বাঙালি আর মেনে নেবে না যে এইরকম ছোট লোক, অসভ্য, অশিক্ষিত, অযোগ্যরা যদি একটা মন্ত্রী তৈরি করে, যেটা প্লেটো বলেছিল, সেইটাই আজকে আমরা দেখতে পাচ্ছি। কদিন আগে একটা অত্যন্ত দুঃখজনক বেদনার ঘটনা ঘটলো হালি শহরে। জুডিশিয়াল কাস্টডিতে একজনকে পুলিশ পিটিয়ে মেরে দিল কোনো তৃণমূল কর্মী, এবং বিচ্ছিরি ভাবে, যেন মনে হচ্ছিল জিসাসের ক্রুসিফিকেশন হয়েছে, পেরেক লাগিয়ে মারা হয়েছে, কোনো জায়গায় বাদ দেওয়া হয়নি, তাকে এমন ভাবে মারা হয়েছে। জুডিশিয়াল ডেথ কিন্তু আমাদের মোটামুটি, পুলিশ কাস্টোডিয়াল ডেথ, সরি জুডিশিয়াল বলবো না, কাস্টোডিয়াল ডেথ কিন্তু কমে গেছিল, নেই ছিল না। লাস্ট আমার যা মনে পড়ছে ভিখারি পাসওয়ান, তার আগে ইদ্রিস মিয়াকে নিয়ে একটা হয়েছিল, যে বিনোদ মেহতার খুনের মূল অভিযুক্ত ছিলেন। কার মুখ বন্ধ করতে করেছিল সেটাও দেখার বিষয়। সেখানে একটা বোধহয় কমিশনও তৈরি হয়েছিল, তারপর আর কিছু দেখা যায়নি। ভিখারি পাসওয়ান হয়েছিল, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট, সিবিআই খুঁজে পায়নি ভালো করে, তখন একজন মানে পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। এবার রাজতন্ত্র যদি সততা কোথায় বলছি, এই সততাটা এখানেই। বর্তমান মুখ্যমন্ত্রী চললেন দ্য লং মার্চ টু হালিশহর, এই হালিশহরের লং মার্চ with a cavalcade of cars, ওই cavalcade চলেছে, চললো চললো চললো, তার বাড়িতে গিয়ে পৌঁছলো। বাড়িতে পৌঁছে 10 লাখ টাকা, যে সেম অ্যামাউন্ট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চেয়েছিলেন, সেই টাকাটা তার পরিবারকে দিয়েছেন। তার ছোট ছোট ছেলে মেয়ে আছে বলে এই পুলিশ কাস্টডিতে যার মৃত্যু হয়েছে, কেওয়াট, তাকেও কিছু টাকা, তাকে কিছু না, তাকে, তার তো নাম যদি মারা গেছেন, ওনাকে টাকা দেওয়া হয়েছে, আর চাকরি ওয়াইফকে দেওয়া হবে। উনি রাজতন্ত্র পালন করলেন, বেশ করলেন, ভালো করেছেন। কেন্দ্রীয় সরকার দ্বারা তৈরি নিয়ম পালন করেছেন, আমি নিশ্চয়ই ভালো বলবো। লং মার্চটা সাকসেসফুল হয়েছে,
in convincing them. কিন্তু আরজি করের বেলা হঠাৎ যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজতন্ত্র পালন করতে গেলেন, তখন এই ডিসপ্যারেজিং কমেন্টস কেন এসেছিল ফ্রম দ্য ইনকাম্বেন্ট চিফ মিনিস্টার অফ বেঙ্গল? এই জায়গাতে আমি তাকে দোষ দেব না। এটা রাজনীতির একটা অঙ্গ, যে মিথ্যাচারিতা। এই মিথ্যাচারিতার শুরুটা বামেরা মায় ভামেরা করেছিলেন একটা টাইমে, যে প্রফুল্ল সেন স্টিফেন হাউসের মালিক, যে মানুষটা দুবেলা ঠিক মতো খেতে পারত না, তার অনেস্টি নিয়ে কোনো প্রশ্ন থাকে না, মানুষ বিশ্বাস করেছিল। এটাই হয়েছিল। এই জন্য বারবার বলছি, প্লেটো যা 2400 বছর আগে বলে গেছেন, সেটাই আজকাল আমরা দেখতে পাচ্ছি প্রতি দেশে এটা হচ্ছে। সে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পও করছে, আমেরিকাও এক সময় করেছে, রাজতন্ত্র পালন করতে গিয়ে সততা করেছে, চুরি করেছে। আজকে একটা ছোট্ট ঘটনা আপনাদের বলে দিই। কন্ট্রা অ্যাফেয়ার ছিল রোনাল্ড রেগানের টাইমে। নিকারাগুয়াতে রেবেলসদের, যাতে কমিউনিস্ট দেখলেই আমেরিকার তো প্রচন্ড পেটে ব্যথা হয়ে যেত, কতবার বাথরুমে যেত আমি জানি না, কিন্তু পেটে ব্যথা হয়ে যেত। তারা ভালো কমিউনিস্টদেরও কিন্তু শেষ করেছিল। চিলিতে ডক্টর সালভাডোর আলেন্ডে ডাক্তার ছিলেন, ন্যাচারাল মানে যা যা ন্যাচারাল মানে কিছু প্রোডাক্টস যাদের ছিল যাতে বাইরের কোম্পানির হাতে না যায়, উনি চেষ্টা করেছিলেন। হি ওয়াজ আ কমিউনিস্ট লিডার, বাট হি ওয়াজ ডেসিমেটেড, হি ওয়াজ কিল্ড। একটা কু করে অগস্টে পিনোশোকে বসানো হয়েছিল। ঠিক নিকারাগুয়াতে কমিউনিস্ট রেজিম যাতে না থাকে, তার যে সাপ্লাই, আমেরিকাতে যদি কোনো যুদ্ধে যেতে হয়, এটা তো ঠিক আমাদের দেশটা ওদের দেশে একটু ডেভেলপড হয়েছে। প্রত্যেকজন সেনেটার্স জানবে যে আমরা কি ভাবে খরচ হচ্ছে। যে একটা 2 নম্বরই রাস্তা নেওয়া হয়েছিল, কন্ট্রা অ্যাফেয়ার বলে। সেই কন্ট্রা অ্যাফেয়ারে টাকাটা ইরানকে মানে ওয়েপন্স বেচে, অস্ত্র বেচে নিকারাগুয়ার রেবেলসদের দিয়ে দেওয়া হয়েছিল, এবং এটা পুরো অজানা ছিল। এটা বলেনি রেগান, পরে এটা বেরিয়েছিল, এটা নিয়ে তদন্ত হয়, এবং সেটা কন্ট্রা অ্যাফেয়ার আছে। সেই রাজতন্ত্র করতে গিয়ে সততা, চুরি, অন্য রাস্তা, ভিন্ন রাস্তা নেওয়া, একেবারে রাজতন্ত্রকে ধ্বংস করার জন্য পৃথিবীতে বহু কাহিনী হয়েছে। মার্গারেট থ্যাচার, সেটা আরেকদিন বলবো, তার ছেলে পালিয়ে গেছিল, এমন কাজ করেছিল, সেটা আটকাতেও উনি একটা অন্য রাস্তা নিয়েছিলেন। আরেকদিন বলবো, সময় কম এটাতে থাকে, কারণ অনেকটা সময় দীর্ঘায়িত হয়। এইবার আজ যদি উনি রাজধর্ম পালন করে থাকেন, রাজতন্ত্র পালন করে থাকেন, যদি এটাকে আমি কুর্নিশ জানাই, কিন্তু সেদিন আরজি করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়ি পৌঁছেছিলেন, সেই সময় ঘুষ দেওয়ার কথাটা বলাটাও রাজতন্ত্রের মধ্যে, আপনি বিরোধী নেতা ছিলেন, রাজতন্ত্র বলার কিন্তু জায়গায় সেটা ছিল না, সেটা কিন্তু অন্যায় হয়েছে, ঠিক হয়নি। এই জন্যই উনি হয়তো জানতেন না, এখন হয়তো জেনেছেন মুখ্যমন্ত্রী আসার পর, কারণ এখন পাশে সে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, এই হয় এই নয়, হেন নয় তেন, এরকম অনেক কিছু আছে। তো এই জায়গা থেকে আজকে উনি হয়তো, ওনার জ্ঞান হয়েছে, উনি এই অবলম্বন করেছেন, করে জ্ঞান আহরণ করে আজকে উনি পৌঁছে গেছেন। একই সাথে রাজধর্ম যদি আমি পালন করি, সেটা যদি গণতন্ত্র হয়, যেটা আমাদের জপতপ মন্ত্র, প্রত্যেক দিন যেটা আমরা জপি, আমরা যেটা মানি, যার প্রতি সম্মান দেখাই, যে ধর্মটাকে নিয়ে আমরা এগিয়ে চলি, দেশটা আরো মানে অগ্রসর হয়। কারণ প্রত্যেক ডেমোক্রেসিকে বা গণতন্ত্রকে সম্মান করলে একটা অগ্রণী ভূমিকা পালন করা হয়। আমি যদি অগ্রণী ভূমিকা পালন করি, আমি যদি রাজধর্ম পালন করি, এই রাজধর্মে আমাদের কিন্তু একটা বিশেষতা থাকে, সেটা হচ্ছে যিনি আমার অপোজিশন লিডার, বিরোধী দলনেতা, দলনেত্রী বা বিরোধী মুখ,
তার গাড়িতে ডিম ছোড়া, তার গাড়ি ঘিরে রাখা, তাকে আক্রমণ করা, এটা কিন্তু রাজধর্মের মধ্যে পড়ে না। তাহলে বেসিক সেন্স অফ ডেমোক্রেসি ইজ মিসিং। রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু অনেক আগে বলে গেছিলেন, তার কবিতায় বলে গেছিলেন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। এটাই উনি ডেমোক্রেসিটা কত বড় জায়গা নিতে পারে সেই জায়গাটা উনি বুঝিয়েছিলেন। আবার প্লেটো বুঝিয়েছিলেন ফ্যালাসিস অফ ডেমোক্রেসি আছে, তার মধ্যে এটাই, যখন কোনো অযোগ্য লোক বসে যায় একটা বড় জায়গায়, কোনো ব্যক্তিগত কাউকে বলছি না, উনি সাধারণভাবেই এটা বলেছিলেন, এবং বিভিন্ন দেশে এটা বারবার প্রমাণিত হয়েছে, আমাদের দেশেও হয়েছে, অস্বীকার তো করছি না। সেই জায়গায় থেকে আজ আমরা রাজধর্ম কথাটা যখন বড় নেতারা বলেন, বড় জায়গায় পুলিশ মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বলেন বা অন্য মন্ত্রী বলেন, তাদের কাজের ওপর নির্ভর করে তারা কি করছে, মানুষ কতটা এটাকে ঠিকভাবে নিচ্ছেন, মানুষের কাছে কি বার্তা যাচ্ছে, এইটা যদি করেন তাহলে রাজনীতি কিন্তু একটা সুস্থ রাজনীতিতে পরিণত হয়। কিন্তু পুরো বিষয়টা জ্ঞান লাভ না করে যদি সমালোচনা আমি করতে থাকি, তাহলে কিন্তু রাজধর্ম কোনো নেতাই পালন করছে না। দেখুন, রাজধর্ম পালন করছে না এটা তো ঘটনা। আজ যখন তারা ওথটা নিচ্ছেন, শপথ নিচ্ছেন, একটা কথা বলেন, দ্য নেম অফ গড, এটা তো বলছে আই সো অ্যান্ড সো ইন দ্য নেম অফ গড, বা ভগবানকে সাক্ষী রেখে। ভারতের বিধি মানে সংবিধান দ্বারা অনেক কিছু হয়, এ মুখস্থ আমার নেই, কারণ ওই সুযোগটাও আমি পাইনি, মুখস্থ করার জায়গাটাও পাইনি। তো সেই জায়গায় থেকে আমি সত্যকে অবলম্বন করে কাজ করব, তার পরের দিনই আমি কোটি টাকা ওই করে ফেলছি, ঘাপলা হয়ে যাচ্ছে। তো এই জায়গায় বর্তমান সরকার, আগের সরকার, সবাই বিভিন্ন সময় রাজধর্মটা ঠিক মতো পালন করেনি। কিন্তু রাজধর্ম পালন করতে গিয়ে যখন সমালোচনা হয় এবং সেটা মিথ্যাচারিতা হয়, সেটা কিন্তু সততা হয়ে যায়, তঞ্চকতা হয়ে যায়, ডিসেপশন হয়ে যায়। ইউ আর হুডউইকিং দ্য পিপল, ইউ আর ব্যাম্বুজলিং দ্য পিপল, এইটা হয়। তো ঘটনায় যত দিন যায় আমরা রাজধর্ম ধ্বংস হতে দেখছি, কিন্তু একটা কথা, গণতন্ত্র ধ্বংস অত তাড়াতাড়ি হবে না। কারণ মানুষ যেখানে সব থেকে বড় শক্তি, পাওয়ার হাউস, সেটা ডেমোক্রেসি এত সহজে নষ্ট হবে না, ধ্বংস হবে না। এই পাওয়ার হাউসই একদিন প্রতিবাদ করে বসবে, যেটা ভেলভেট রেভলিউশন চেকোস্লোভাকিয়ায় হয়েছিল। এটা নিয়ে পরে একদিন আরো ডিটেলসে বলবো যে রেভলিউশন কি। যাই হোক, যখন রাজতন্ত্র পালন করছেন, আগে যিনি করেছেন সেখানে যদি আপনি ভুল করে থাকেন, সেই বিষয়টা উল্লেখ করে বলুন, আমার বুঝতে ভুল হয়েছিল, আমার জ্ঞান সম্পূর্ণভাবে ছিল না, আজ আমি রাজধর্ম পালন করে বলছি, বিরোধী দলকেও আমি জায়গা দেব, রাজধর্মটাকে আমি মানব, জনগণকে সম্মান দেব, চেতনার জাগরণ যাতে জনগণের মধ্যে হয় সেই প্রচেষ্টায় আমি থাকব। সুতরাং রাজতন্ত্র, রাজধর্ম কোনো জিনিস যেন পালনে অসম্পূর্ণতা না থাকে। অকাঙ্ক্ষিত ঘটনা যদি হয়, ব্যবস্থা নিন। আজ পুলিশ কাস্টডিতে মানুষ মারা যাচ্ছে। ডু ইউ থিঙ্ক দিস ইজ ডিজায়ারেবল ইন আ ডেমোক্রেসি?
that is ruling the roost for the last 80 years. 80 বছর ধরে এটা হচ্ছে। এই ডেমোক্রেসি আমাদের চলছে, এই গণতন্ত্র আমাদের চলছে, সেখানে পুলিশের কাস্টডিতে মানুষ মারা যাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? পুলিশ ইজ এ পার্ট অফ দ্য সোশ্যাল প্রোগ্রাম। তাদের আজকে জেল হাউস গুলোকে কারেকশনাল হোম যদি হয়ে থাকে, পুলিশ ক্যান নট বি আ tyrannical force, cannot be a part of some repressive regime. তারা একটা ওয়েলফেয়ার ফোর্স। তাদের ইমেজটা কোথায় যাচ্ছে, তাদের ভাবমূর্তি কোথায় যাচ্ছে? যখন এরকম ঘটনা ঘটে এসপি সাসপেন্ড করে, ইট ইজ নট দ্য পুলিশ মিনিস্টার যে এটা করে। সেখানেও সত্যি জিনিসটা বলাটা কিন্তু রাজধর্মের মধ্যে পালন। গুন্ডা দমন আইন আনলাম, এখনো নোটিফিকেশন এলো না, অল অফ আ সাডেন আমি ডিক্লেয়ার করে দিলাম গুন্ডা দমন আইনে যারা আরশোলাদের সাথে মুভমেন্ট করেছে এই চুরি চামারির প্রতিবাদে, পেপার চুরি, পেপার লিক, সেই জায়গায় গুন্ডা দমন আইন এসে গেল। তার মানে আমি কিন্তু রাজধর্ম পালন করছি না, সেখানেও আমি মিথ্যাচারিতা, সততা সাহায্য নিচ্ছি। এটা প্রমাণ হচ্ছে, গেজেট নোটিফিকেশন আছে। আজকের যুগটা বদলে গেছে। এটা বামেদের মরিচঝাপির যুগ নয় যে ছেলেদের বিশ্রীভাবে হত্যা করা হয়েছিল। যে মহিলারা বেঁচে ছিলেন তাদের গিয়ে বসিরহাটে দেহ ব্যবসায় লিপ্ত হতে হয়েছিল। এটা আনন্দমার্গী খুনের জায়গা নয় যেখানে এরম মানুষ মারা হয়েছিল, অর্গানাইজ মার্ডার। এটা ধানতলা বানতলা নয়, কারণ প্রমাণ ছিল না। টাইম হ্যাজ চেঞ্জড, টাইমস হ্যাভ চেঞ্জ, টাইম উইল চেঞ্জ। এখন আমাদের আলোচনার জায়গাটা অনেক বড়। The space has expanded and democracy needs to be respected. মানুষকে, গণতন্ত্রে বিরোধী দলকে সম্মান দিতে হয়। আমি দেখলাম বামপন্থীরা একটা স্টেজ করেছিল, সেটা ভেঙে দেওয়া হলো। Is this an example of proper democracy? নয়। এটা ভয়েস তোমাকে দিতে হবে, মিথ্যাচারিতা নয়। রাজধর্ম পালন করলে মানুষকে জানাও, পিপল হ্যাজ দ্য রাইট টু নো। আর যদি না হয় সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। যেরকম কেন্দ্রীয় সরকার রাজধর্ম পালন করেনি। 8 জন সৈনিক অপারেশন সিন্দুরে মারা গেছিলেন। 9 মাস লাগলো তাদেরকে স্বীকার করতে যে 9 জন বীর যোদ্ধা ভারতের সন্তান। আজ ভারত যাদের জন্য গর্বিত, তারা প্রাণ হারিয়েছেন, প্রাণ দিয়েছেন লড়াই করার জন্য। 8 মাস লেগে গেল, যেটা 15 দিনের মধ্যে করার কথা ছিল। রাজধর্ম পালিত হয়নি সেদিন, হয়নি। রাজধর্ম পালন করুন, গণতন্ত্রকে শক্তিশালী করুন, অপোজিশন ভয়েসকে জায়গা দিন, বিরোধী শক্তিকে বলার জায়গা দিন, কিছু করার জায়গা দিন। সমালোচনা হবেই, সমালোচনা ছাড়া ডেমোক্রেসি এগোতে পারে না। কারণ ডিক্টেটোরিয়াল রেজিম ডেমোক্রেসিকে কখনো রিপ্লেস করতে পারে না। আর ডিক্টেটোরিয়াল রেজিম কোনোদিন চিরস্থায়ী হয় না। তাহলে তো ইদি আমিন সারা জীবন উগান্ডার চিফ মিনিস্টার, মানে প্রেসিডেন্ট থাকতো, বিভিন্ন কর্নেল গাদ্দাফি থাকতো, সাদাম হোসেন থাকতো, হাইটির লিটল ডগ থাকতো, হিটলার থাকতো, মুসোলিনি থাকতো। তারা থাকেনি, তাদেরকে শেষ হয়ে যেতে হয়েছে, ছারকার হয়ে যেতে হয়েছে ডেমোক্রেসির কাছে। ডেমোক্রেসির মধ্যে সব থেকে বড় ধর্ম হচ্ছে রাজধর্ম। সেই রাজধর্মটা পালন করা দরকার সত্যের সাথে। সত্যমেব জয়তে আমাদের যে সিম্বল সেই জায়গায় রয়েছে, তাকে ঘিরে আপনাদের কাজ হয়, সরকারের কাজ হয়। ওত নেন আপনারা সত্যি কথা বলার, সেখানে বারবার এটাকে ভেঙে দেন, চুক্তি ভঙ্গ হয়। অরিন্দমের দাওয়াইতে একটাই কথা বলবো, প্লেটো 2400 বছর আগে যেটা বলেছে সেটা যেরকম সত্যি হচ্ছে, আবার মানুষের মধ্যে যেন চেতনা জাগুক। মানুষই পারবে, দে আর দ্য পাওয়ার হাউস, পিপল আর দ্য পাওয়ার হাউস টু স্ট্রেংথেন ডেমোক্রেসি, টু কোয়েশ্চেন দ্য গভর্নমেন্ট। সেই জন্যই
লড়াইটা মানুষের মধ্যে থেকে উঠে আসুক। লিডার্স শুড কাম আপ ফ্রম দ্য অ্যাশেস, ফ্রম দ্য রাবলস। এই জায়গায় মানুষই পারবে ডেমোক্রেসি ফোর্স করবে, মানুষের ইচ্ছেটাই পূরণ হবে, রাজধর্ম পালন করা, সততা নয়, মিথ্যাচারিতা নয়, রাজধর্ম ঠিকভাবে পালিত হোক। ভালো থাকুন। প্রবীর বাবুর যে অনুষ্ঠানগুলো আপনারা দেখছেন এবং উইথ ফুল এনথুসিয়াজম, এনার্জি এবং সাপোর্ট করছেন ওনাকে, বিপদে আপনারা পাশে ছিলেন, ভালো সময় পাশে ছিলেন, এখনো পাশে আছেন। এনকে ডিজিটাল বংবাদ চলতে থাকুক গর্বের সাথে। আপনারাই আরো এগিয়ে নিয়ে যান। ভালো থাকবেন সবাই। অরিন্দম আবার আসবে আপনাদের কাছে কোনো একটা দিন, কোনো একদিন পরের সপ্তাহে। এবং আপনারা সবাই ভালো থাকুন, মানে আনন্দে থাকুন, খুশিতে থাকুন, নিজের দায়িত্বটা পালন করবেন ডেমোক্রেসি মেইনটেইন করে, অ্যাজ আ ডেমোক্রেটিক সিটিজেন অফ ইন্ডিয়া, রিপাবলিক অফ ইন্ডিয়া, যেটাতে আমরা সবাই গর্বিত। ধন্যবাদ।